হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। ডিসেম্বরের ২৬ তারিখ। বাইরে খুব ঠান্ডা পড়েছে। এই ডিসেম্বরের ঠান্ডায় সারাদিন চাদর গায়ে দিয়ে শুয়ে আছি, আর মাঝে মাঝে গরম গরম কফি বানিয়ে খাচ্ছি। শীর্ষেন্দু এখনও ইউনিভার্সিটি থেকে ফেরেনি। এত দেরি সাধারণত হয় না, কি জানি আজকে হয়তো কোনো কাজ আছে ওর। তখন সন্ধ্যা ৬টা। শীর্ষেন্দু মেসেজ করে আমাকে বলল, আজ আমি বাড়ি ফিরব না। আমিও রিপ্লাই করলাম, কেন? তখনই দেখি কুণালদা ফোন করছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কি ব্যাপার হঠাৎ এখন? ব্যাগ গুছিয়ে এখনই আমার বাড়িতে চলে আয়। কিন্তু কেন বলো তো? আমি কথাটা বলতেই কুণালদা ফোনটা কেটে দিল। তারপর আমি কুণালদার কথা মতো নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কুণালদার বাড়ি পৌঁছাতে ৭:৩০ মতো বেজে গেল। কুণালদার বাড়িতে এসে দেখি শীর্ষেন্দু এখানে। আমি বললাম, কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করতে চাইছো তোমরা? কাল আমরা একটা জায়গায় ঘুরতে যাব, আসামের কাছাকাছি একটা জায়গায়। এ মা, আগে বলনি কেন? রেগে যাচ্ছিস কেন? কি সুন্দর উপহার দিলাম বল। আমি শীর্ষেন্দুকে লক্ষ্য করে বললাম, শীর্ষেন্দু, আর তোর জামা কাপড়? আজকে আমি ইউনিভার্সিটি যাইনি। ইউনিভার্সিটির নাম করে এখানে এসেছি, জামা কাপড় ব্যাগেই আছে আমার সব। সবই প্ল্যান হয়ে গেছে, শেষ মুহূর্তে এসে আমাকে জানাচ্ছিস? ওকে সরি, এবার থেকে যেখানেই যাব তোকে প্রথমে জানাবো। বাইরে বেড়াতে যাওয়ার কথা, শুধু তো জামা কাপড় নিয়ে গেলে হবে না, বাকি প্রয়োজনীয় জিনিসগুলোও নিতে হবে। তাই সেগুলো গোছাতে রাত হয়ে গেল। রাত তখন 10টা নাগাদ। আমরা ডিনার করে নিলাম। পরদিন যেতে হবে, তাই তাড়াতাড়ি শুতেও চলে গেলাম। পরদিন খুব সকাল সকাল রওনা হলাম আমরা। গাড়ির কাঁচে কুয়াশা জমেছে। দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরবাড়ি, গাছপালা, ধান ক্ষেত। এই সব কিছু দেখতে বেশ ভালোই লাগছিল। এই শীর্ষেন্দু, আমরা 3জন যাচ্ছি শুধু? না, প্রিয়তোষদা, গোলামদা আর মৃন্ময়দা বাইকে আসবে। ওয়াও, আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি গিয়ে দাঁড়ালো একটা চায়ের দোকানে। এই ঠান্ডায় মাটির ভাঁড়ে গরম গরম চায়ের স্বাদ একদম আলাদা। তারপর চা খেয়ে আমরা আবার গাড়িতে উঠলাম এবং গাড়ি চলতে শুরু করলো। দুপুর 2টোর সময় একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিলাম। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে যে কখন গন্তব্যস্থলে এসে গেছি বুঝতেই পারিনি। কি রে, গাড়ি থেকে নামবি তো? ও সরি, একদম বুঝতে পারিনি। এখানে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। আরে মিস্টার পার্থা, আসুন আসুন, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি মিস্টার দাস। আপনাদের দোতলায় থাকার ব্যবস্থা করা হয়েছে, আপনারা উপরে যান, ব্যাগগুলো পৌঁছে দেবে। আমরা উপরে গিয়ে
ফ্রেশ হয়ে নিলাম। তখন আর রাত 10টায় প্রিয়তোস্তা গোলাম দা আর মৃন্ময় দা এলো। তোরা সবাই কেমন আছিস? খুব ভালো আছি আমরা সবাই, তুই কেমন আছিস? দারুণ। যাই হোক, অনেক দূর থেকে এলে ফ্রেশ হয়ে নাও, তারপর গল্প করব। ওরা ফ্রেশ হয়ে নিল। রাত 11:30 নাগাদ আমরা ডিনার সেরে নিলাম সবাই মিলে। সবাই যে যার রুমে শুতে চলে গেল। আমিও আমার রুমে চলে এলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। তাই আমি একটা কফি বানিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিচে তখনও আলো জ্বলছে, আর সেই আলোতেই নিচের সব জায়গায় প্রায় দেখা যাচ্ছে। চারিদিকটা ঘন জঙ্গলে, মাঝখানে এই হোটেলটা। দূরে একটা হ্রদ আছে, আর তার পাশ দিয়ে জঙ্গলে যাওয়ার রাস্তা। জঙ্গলের বড় বড় গাছগুলো যেন এই হোটেলটাকে ঘিরে রেখেছে। বিভিন্ন ধরনের অজানা প্রাণীর ডাক শোনা যাচ্ছে। মনে হচ্ছে জঙ্গলটাকে যেন কেউ কালো চাদর দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আর সেই হাওয়ায় আমার সারা শরীর কেঁপে উঠছে। আর এই হাওয়ায় খড়ের পর্দা উড়িয়ে দিচ্ছে। একটা মৃদু গন্ধ নাকে আসছে। এটা কামিনী ফুলের গন্ধ। আশেপাশেই আছে হয়তো কামিনী ফুলের গাছ। হাতের উপর ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা। আস্তে আস্তে সব আলো নিভে গেল। শুধু বারান্দার হলুদ আলোটা তখনও জ্বলছে, আর মাথার উপর ঝিকমিক করছে তারাগুলো। আরও কিছুক্ষণ পর বারান্দার আলোটা নিভিয়ে দিয়ে ভিতরে এসে শুয়ে পড়লাম। বুকের উপর ফোনটা রেখে যে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। চোখটা খুলে দেখি সূর্যের আলো এসে পড়েছে আমার মুখের উপর। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি আমি লেট। আমি জানতাম তুই দেরিতে আসবি। এই চুপ কর তো, তুই যেন কোনোদিন দেরি করিস না। তোরা কি এখানে এসেও ঝগড়া করবি? বস, কফি নিয়ে আসছি। প্রথমে কে শুরুটা করলো শুনি? আচ্ছা ঠিক আছে, ছাড় এসব। কুণালদা সবার জন্য কফি নিয়ে এলো। যাই বলো, এইরকম একটা জায়গায় রাত কাটানো একদম অ্যাডভেঞ্চার। এই কথাটা তুই ঠিক বলেছিস। আমি সবসময় ঠিকই বলি। কিছুক্ষণ গল্প করার পর আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঘুম থেকে ওঠা থেকেই আমার মেজাজটা খুব ফুরফুরে আছে। এখানে গাড়ির হর্ন নেই, কলকারখানার ধোঁয়া নেই, লোকজনের ভিড় নেই। আছে শুধু গাছপালা, পরিষ্কার স্নিগ্ধ বাতাস, নাম না জানা পাখির ডাক। এসবের মধ্য দিয়ে সেই গানটা মনে পড়ে যাচ্ছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। সকালের খাবার খেয়ে আমরা যখন নিচে নামলাম, আমার প্রথম মিস্টার দাসের সাথে দেখা হলো। মিস্টার দাস, এখানে বড় কোনো প্রাণী আছে নাকি? বড় কোনো প্রাণী বলতে হাতি, বাঘ এদিকে সেরকম নেই। এই জঙ্গল কাজিরাঙ্গার সঙ্গে মিশে আছে, তাই জঙ্গলের মাঝখানে গেলে তাদের দেখা মেলে। এছাড়া বন্য বিড়াল, শেয়াল দেখা যায়। আর এখন তো শীতকাল, সাপের ভয় নেই। এখান থেকে 3 কিমি দূরে একটা গ্রাম আছে, বেশ সুন্দর। পারলে একবার ঘুরে আসবেন। গ্রাম? তা সেই গ্রামের নাম কি? গ্রামটার নাম চাপা। বাহ, ভারী সুন্দর নাম তো। বাই দা ওয়ে, জঙ্গলে গেলে শিবুকে সঙ্গে করে নিয়ে যাবেন। এখানে সব কিছুই জানে সে। চলো চারপাশটা একটু ঘুরে আসি। তোরা যা, আমি একটু হ্রদের কাছে যাই। এই বলে আমি হ্রদের দিকে এগিয়ে গেলাম এবং জলে পা দুটো ডুবিয়ে বসলাম। ফুরফুরে হাওয়া আমার চুল উড়িয়ে দিচ্ছে। জলের আওয়াজ শুনতে বেশ ভালো লাগছে। সেই কামিনী ফুলের গাছটা এই হ্রদের ধারে, ফুল ঝরে পড়েছে জলে। হঠাৎ দেখি শিবু পাশ দিয়ে যাচ্ছে। এই শিবু, ওরা কোথায় রে?
আর তুই কোথায় যাচ্ছিস? আপকো জঙ্গল মে জানা है क्या साहब? মানে জঙ্গলে যাওয়ার রাস্তা তো এই দিক দিয়ে। पीछे से भी जाने का रास्ता है साहब, आप चलिए ना, अच्छा लगेगा। না মানে যদি হারিয়ে যাই, দেখে মনে হচ্ছে জঙ্গলটা খুব গভীর। मालिक ने क्या कहा आपको याद है ना साहब? हमको सब रास्ता मालूम है, চলো তাহলে যাই। আমি শিবুর পিছন পিছন এগিয়ে গেলাম। বেশ কয়েক ঘন্টা হলো হেঁটেই চলেছে। কিছুক্ষণ পর আমরা জঙ্গলের একটা প্রান্তে গিয়ে দাঁড়ালাম। এখানে জঙ্গলটা একটু অন্য। জঙ্গলটা আরও যেন ঘন হয়েছে। বড় বড় গাছের জন্য সূর্যের আলো প্রবেশ করতে পারছে না, তাই স্যাঁত স্যাঁত করছে। বিভিন্ন ধরনের প্রাণীর ডাক শোনা যাচ্ছে। आप यहीं पर रुकिए साहब, हम उन लोगों को बुला के लाता है। ঠিক আছে, তুই যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। শিবু আমার কথার কোনো উত্তর দিল না। শিবু চলে যাওয়ার পর একটা মেয়ের সাথে দেখা হলো আমার। মেয়েটাকে দেখে মনে হচ্ছে এই দেশের নয়। দেখতে ভারী সুন্দর, 25-26 বছর বয়স হবে। আমি ওকে দেখে জিজ্ঞেস করলাম, কে তুমি? এই ঘন জঙ্গলে একা একা কি করছো? মেয়েটার মুখে একটা অদ্ভুত হাসি খেলছে। কেন জানি না, আমার মনে হচ্ছে ও ওখানে কাঠ নয়, অন্য কিছু কারণে এসেছে। পায়ে একটা পিঁপড়ে কামড়াতে আমি নিচের দিকে বসে পড়লাম। উঠে দেখি মেয়েটা এখানে আর নেই। এই জঙ্গলে যেন অদৃশ্য হয়ে গেছে সে। দিনের আলো আস্তে আস্তে নিভে আসছে। বেশ কয়েক ঘন্টা কাটলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হব হব এমন সময় অনন্যা, অনন্যা। কণ্ঠস্বর চিনতে আমার কোনো অসুবিধা হলো না। এটা কুণালদার গলা। বেশ কিছুক্ষণের মধ্যেই ওরা আমার কাছে এগিয়ে এলো। জঙ্গলের মাঝে আসতে বারণ করা হয়েছিল তো, তাও তুই এখানে এসেছিস কেন? যদি কোনো হিংস্র প্রাণী অ্যাটাক করতো কী হতো তাহলে? যেটা বারণ করা হয় কেন সেটা আগে করিস। হোয়াট? কি বলছো তোমরা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা তো এই জঙ্গলেই ছিলে। কি বলছিস? আমিও কিছু বুঝতে পারছি না। আমরা জঙ্গলে আসিনি। তোকে তো তখনই বললাম আমরা পেছন দিকটা একটু ঘুরে দেখতাম। না, এটা হতে পারে না। শিবু আমাকে বলেছে তোমরা জঙ্গলের মধ্যে আছো, এবং এটাও বলেছে তোমরা নাকি পিছনে কোনো রাস্তা দিয়ে জঙ্গলে প্রবেশ করছো। সেই শুনেই তো আমি শিবুর পিছন পিছন এসেছি এখানে। আই এম শিওর তোর মাথাটা খারাপ হয়ে গেছে। শিবু আমাদের সাথে ছিল, তাহলে তোর সাথে কি করে আসবে? और कहीं घूरना है तो घूर लीजिए। बहुत देर हो गया साहब। अब এই ঘটনার পর আমাদের মধ্যে কারোরই আর ঘোরার ইচ্ছাটা রইল না। তাই আমরা সকলেই ফিরে এলাম। আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে আর ভালো লাগছে না। তাই 10টা নাগাদ আমরা ডিনার করে শুয়ে পড়লাম। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বালিশের পাশে রাখা ফোনটা হাতে তুলে নিয়ে দেখলাম রাত 2টো বাজছে। মনে হলো কেউ যেন পাশের ঘর থেকে আমাকে ডাকছে। আমি কখনোই অলৌকিক বা ভৌতিক বিষয়ে বিশ্বাস করতাম না, তাই আমি এগিয়ে গেলাম। সারা ঘর অন্ধকার। বারান্দার হলুদ আলোটায় খুব মৃদুভাবে জ্বলছে, আর সেই আলোতেই মনে হলো বারান্দায় যেন কোনো এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার চেহারা আমার খুব চেনা, কোথায় যেন দেখেছি তাকে। হঠাৎ আমি আমার কাঁধে একটা শীতল হাতের স্পর্শ অনুভব করলাম। এটা আমার বুঝতে অসুবিধা হলো না যে সেই নারী মূর্তি বারান্দায় নয়, আমার পেছনে দাঁড়িয়ে আছে। তার প্রতিচ্ছবি পড়ছে এই কাঁচের দরজায়। আমি ঘুরে দেখলাম একটা নারী মূর্তি দাঁড়িয়ে। আমি ধরেই নিলাম আমি আর বাঁচব না, কিন্তু শেষ চেষ্টা করব আমি। কিছু করার আগেই তার হাতে থাকা ব্লেডটা আমার ডান গালে বসিয়ে দিল।
আহ আহ আমার এই চিৎকারে সবার ঘুম ভেঙে গেছে। আমি মেঝেতে বসে পড়লাম। আমার চিৎকার শুনে ঘর থেকে শীর্ষেন্দু বেরিয়ে এলো। এই, কি হয়েছে তোর? এই, কি হয়েছে তোর? তোর গালে ডান দিকটা কাটলো কি করে? সেই সেই মেয়েটা সেই মেয়েটা সেই মেয়েটা এখানে আছে, আমাকে মেরে ফেলবে। কেউ নেই এখানে। কোথায়? কোন মেয়ে? কেউ তাড়াতাড়ি জল নিয়ে আয়। এই সবের মধ্য দিয়ে কখন যে ভোরের আলো ফুটেছে বুঝতেই পারিনি। কুণালদা ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দিয়েছে, খুব ব্যথা করছে। সকাল 8টার সময় আমি নিজের ঘর থেকে বেরিয়ে লিভিং রুমে গিয়ে বসলাম। এখন কেমন লাগছে? খুব ব্যথা করছে। এমনি সব কিছু ঠিক আছে, একবার শিবুকে ডেকে নিয়ে আসো তো। আমার কথা মতো শিবুকে ডাকা হলো। কাল কিন্তু এই শিবু তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। ও রিয়েলি? তাহলে শিবু, তুই যদি আমাকে ওখানে না নিয়ে যাস তাহলে তুই জানলি কি করে ওখানে আমি গেছি? আমি বুঝতে পারলাম শিবু অস্বস্তিতে পড়েছে। সে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আমি বললাম, কি রে বল। जी आपको बहुत ढूंढा था। उन लोगों को ढूंढते ढूंढते हम बहुत आगे निकल गए थे। वहाँ से मैं आपको देख सकता था, तो मैं सबको बुला के आपके पास लेके गया। हमको और कुछ नहीं मालूम है, छोड़ दीजिए साहब। चुप করে দাঁড়া। আচ্ছা, তোর কোনো জমজ ভাই আছে? नहीं नहीं, हमारा एक बहन है। তাহলে এই নকল শিবুকে? हमको नहीं मालूम साहब, हमको कुछ नहीं मालूम। শিবু এই কথা বলে ছুটে ঘর থেকে বেরিয়ে সে যেন পালাতে পেরে বাঁচে। সারাদিন কেটে গেল। সন্ধ্যা থেকে জ্বর হয়েছে, শরীরটা খুবই খারাপ। আমি তাড়াতাড়ি শুয়ে পড়লাম বাকিদের থেকে। শীর্ষেন্দু আমার সাথে শুয়েছে। আজ আমার ঘুম আসছে না। কুণালদার বারণ আছে বিছানা থেকে যেন না উঠি, সে যাই হয়ে যাক। হঠাৎ আমি পায়ের আওয়াজ শুনতে পেলাম কারোর। মেঝেতে পা ঘষে ঘষে চলছে। আমাদের মধ্যে কেউ এইভাবে হাঁটে না। আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে আমার ঘরের দিকে। একবার যে উঠে গিয়ে দেখব, তাও কুণালদার বারণ। আর গেলেও শীর্ষেন্দুকে ডাকতে হবে। এক প্রকার জোর করেই শুয়ে পড়লাম। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে।